ঢাকা জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীর ৮ম বৃহত্তম নগরী। এই মুহূর্তে ঢাকা জনসংখ্যা প্রায় ১.৫ কোটির উপরে। আর এই জনসংখ্যা বৃদ্ধির হারও দিনকে দিন বাড়ছে। অন্যান্য বিভিন্ন কারণের মতো জলবায়ু পরিবর্তনগত প্রভাবও ঢাকা জনসংখ্যা বৃদ্ধির পিছনে একটি বড় ভূমিকা রাখছে। আর প্রতি বছর প্রায় ৫ লক্ষ মানুষ শুধুমাত্র আবহাওয়াজনিত দুর্যোগ যেমন বন্যা, খরা, নদী ভাঙন ও ঘূর্ণিঝড়ের কারণে জীবন ও জীবিকার তাগিদে ঢাকামুখী হচ্ছে। আর এইসব মানুষের অধিকাংশ এসে আশ্রয় নিতে বাধ্য হয় এই ধরনের বস্তিতে, যেগুলোর পরিবেশ বেশিরভাগ ক্ষেত্রেই অস্বাস্থ্যকর। খাদ্য, বাসস্থান, পয়ঃনিষ্কাশন এবং চিকিৎসা সেবার মতো নাগরিক সুবিধা এই শহরে ইতোমধ্যেই চাপের সম্মুখীন। আর এই বাড়তে থাকা জনসংখ্যা এই সমস্যাগুলোকে করে তুলছে আরও প্রকট। আমরাই পারি অনুষ্ঠানের এই পর্বে আমি তুহিন, অপু এবং সুমিকে নিয়ে এসেছি মিরপুর শহীদবাগের পূর্ব বস্তিতে। এই বস্তির মানুষগুলি প্রতিদিনকার কি কি সমস্যার সম্মুখীন হয় সে সম্পর্কে জানতে। বস্তিতে ঢোকার পর প্রথমেই যা চোখে পড়লো অত্যন্ত ছোট জায়গায় গায়ে গায়ে লেগে থাকা অসংখ্য বাড়ি। আমরা এখন আছি মিরপুরের শহীদবাগের পূর্ব বস্তিতে। প্রায় ৩০০ পরিবারের বসবাস এখানে এবং বস্তিটিও ১০ বছরের পুরানো। আমরা জানতে এসেছি তারা এখানে কেন আবাস গড়ে তুলেছে এবং এখন তারা কেমন আছে। এই বস্তিতে আইছি প্রায় ৫-৬ বছর। ওই দেশে থাকি আর কি, ওই কৃষি কাম করতাম। আর ওই নদীতে বাংশ মতর জায়গা জমি সব নিয়ে গেছে, এই কারণে ঢাকা এখানে ছায়া নিয়েছি। আমার স্বামী যা উপার্জন করে তাই চলে না, তার জন্য আমি আবার ঢাকা আসছি, যে ঢাকা যেয়ে দেখি একটু ভালো কাজকর্ম করে স্বামীর সাথে একটু সহযোগিতা করতে পারি কিনা। এই যে লোকজন বাড়তে আছে, তো ঘর ভাড়া বস্তিতে দাম বাড়াই দিতে আছে। এখন দেখা যায় যে বস্তিতেও তো থাকার কোনো উপায় থাকবে না, সামনে যেভাবে বাংতে আছে। আগে যেরকম আমরা ১০০ টাকা নিয়ে গেলে ব্যাগ ভরে বাজার আনছি, চাল ডাল আনছি, এখন ১০০ টাকা আমাদের ব্যাগে কোনায় পড়ে থাকে। আমি মনে করি এমন কোনো কাজ পাইতাছি না, তা জানিও না কি করব, জানলে করতাম আর কি, আমি পাইতাছি না। তো জীবন ও জীবিকার তাগিদে অনেকের মতো অরুণা বেগম আশ্রয় নিয়েছেন এই বস্তিতে। এখানে আছেন গত ৯ বছর ধরে। যে কোনো একটা কাজ করলে টাকা পাওয়া যায় ঢাকায়, সেই জন্য এসে মনে করেন বস্তি বাতিতে সবাই আয়া কম টাকায় ভাড়া দিয়ে সবাই দিনকাল মানে ভালো মতোই যাইতেছে, দুগা ভাত একটা মোটা কাপড় পরতে পারতেছে। দেশ গ্রামে তো তা পারে না। আপনার পরিবারে কে কে আছে? পরিবারে আমার 4টা ছেলে, একটা মেয়ে, আমার স্বামী আর আমি। এখানে থাকতে বা কি কি সমস্যা? যেমন এই বস্তিটার ভিতরে ঘর ছিল 50টা, এখন হয়েছে 350। লোকজনও যেমন বাড়ছে, জিনিসপাতির দামও তেমন বাইরে গেছে। মনে করেন যা রুজি হয় তা ডাল ভাত খেয়ে চলে যায়, তা কোনো মানে বেশি কোনো জায়গায় 2 টাকা রাখতে পারি না। তো আপনাদের এখানে যারা আছে তারা এমনি এখানে কি কাজ করে? কেউ রাজমিস্ত্রি কাজ করে, কেউ রিক্সা চালায়, কেউ মনে করেন যে পাশে ক্ষেত খামার আছে, একটু একটু শাক সবজি বনে। এই যে কষ্ট করতেছেন, তা আপনারা যদি নিজেরা কিছু কাজ করে বুদ্ধি করে কেউ যদি আমাদের সাথে সহযোগিতা করতো, তাহলে আমরা সব অনেক 10-12 জন মহিলা মিলে একটা সংস্থা যদি আসতো আমাদের কাছে, তাহলে আমরা করতাম তাদের সাথে, মানে যোগ হয়ে একসাথে হয়ে তাদের সাথে করতাম আমরা। ওটার থেকে আমরা আরও যদি 10 জন মহিলা থাকে তাদেরকেও আমরা যাই শিখাবো। এই করে যদি আপনারা বাড়তি কিছু উপার্জন করতে পারেন, আপনার কি উপকার হবে? আমার উপকার হবে, আমার ছেলে মেয়ে ভালো লেখাপড়া করবে, আমিও ভালো খাইতে পারবো, ভালো জামা কাপড় কিনতে পারবো, আবার নিজেরও ভবিষ্যৎ করতে পারবো। যদি যেমন দেশে সব ভাঙ্গা নিছে, যদি কোনো দিন জায়গা বাসা করতে পারি, তা আবার নিজের দেশে ফিরে যাব। বেঁচে থাকার জন্য এই এলাকার লোকজন প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছে, তবে বাড়তি আয় নতুন পথ খুঁজতে এরা বেশ আগ্রহী। এখন দেখা যাক আমরা সবাই মিলে কিছু করতে পারি কিনা। এই বাড়তি আয়ের পথ নিয়ে আমাদের 3 জনের আলোচনায় হঠাৎ করে উঠে আসে মাশরুম চাষের কথা। যেহেতু কম জায়গাতে এটা লাভজনকভাবে চাষ করা যায়, তাই বস্তির মতো এলাকায় এ ধরনের মাশরুম চাষ বেশ কার্যকর হতে পারে। এখানকার লোকজন এই কাজে উৎসাহী কিনা সেটা বুঝতেই আমরা কথা বলছি কয়েকজন উৎসাহী মানুষের সাথে।
যেহেতু আমরা কেউই এই ধরনের মাশরুম চাষের বিষয়ে অভিজ্ঞ নই, তাই আমরা আমন্ত্রণ জানিয়েছি শফিউল আলমকে, যিনি গত 7 বছর ধরে মাশরুমের চাষ করছেন। এছাড়া ঢাকার বাসাবো এলাকায় নিজের মতো করে একটি মাশরুম ফার্মও তিনি তৈরি করেছেন। আমাদেরকে বলেন যে এই এলাকার মানুষ যদি বাড়তি আয় করতে চায় সেক্ষেত্রে মাশরুম চাষ কতখানি সফল হবে? অর্থনৈতিকভাবে যদি মাশরুম চাষ করে স্বাবলম্বী হওয়া যাবে। আর যদি মনে করেন যে জমির পরিমাণ কম, সেখানে এই জমিটাকে আপনি একটা জায়গায় 5টা জমি সমান করতে পারবেন এবং আপনাদের এই মাশরুমটাকে সবজি হিসাবে প্রতিদিনই আপনার খাদ্য তালিকার মধ্যে রাখতে পারবেন। কীরকম জায়গায় মাশরুম চাষটা করলে ভালো হবে? যে কোনো জায়গার মধ্যে করতে পারবেন, ঘরের বারান্দায় বলেন, ঘরের সাইডে একটা বলেন, বাইরের উঠানে অল্প একটু জায়গার মধ্যে আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিছু কিছু জিনিস আপনার মাথার মধ্যে রাখলে আর কোনো সমস্যা হবে না। আপনি যে বললেন যে এই কথাগুলো মাথায় রাখার দরকার, সেই কথাগুলো আমাকে গুছিয়ে বলবেন কি? 1 নম্বরই হলো আপনার যে চাষঘরটা আপনার ছায়ার মধ্যে হইতে হবে, সেতে রাখতে হবে, তাপমাত্রাটা নিয়ন্ত্রণ করতে হবে, পানিটা এবং বাতাস, এই 2টা জিনিস আপনি সবসময় ক্লিয়ার রাখলে আর কোনো সমস্যা হবে না আপনাদের মাশরুম চাষে। সমবায় সমিতির জায়গা আছে কিছু, এই জায়গাটার ভিতরে কি আমরা চাষ করলে এই জিনিসটা কি সুন্দর হবে কি না? অবশ্যই অবশ্যই আপনাদের যে সমিতির যে জায়গাটা আছে, এই জায়গাতে আপনারা মাঝারি আকারে একটা মাশরুম চাষঘর তৈরি করতে পারবেন। আপনারা যদি সবাই রাজি থাকেন আর শফিউল ভাই যদি আমাদের এই কাজে সাহায্য করতে আগ্রহী হয়, তাহলে তো এই কাজ আমরা খুব ভালোভাবে করতে পারবো। আপনারা যদি রাজি থাকেন সেক্ষেত্রে আমিও আপনাদের সাথে একমত। চলেন আমরা উঠি, কিছু জিনিসপত্র জোগাড় করি। আচ্ছা। মাশরুম চাষের কাজ শুরু করার আগে আমরা কথা বলছি সমবায় সমিতির সভাপতি আব্দুর রফের সাথে এই সমিতির খালি জায়গাটা মাশরুম চাষের কাজে ব্যবহারের ব্যাপারে। আমার এই এলাকার মানুষ যদি একটু এটার থেকে সাবল্য হয় তাতে আমরা ধন্য। সবাইকে সাথে নিয়ে আমরা আমাদের মাশরুম চাষের কাজ শুরু করে দিয়েছি। যেহেতু এখানকার প্রায় সবাই দৈনন্দিন নানা কাজে ব্যস্ত, তাই মাশরুম চাষের এই কাজটা আমরা মাত্র 4 দিনে শেষ করার সিদ্ধান্ত নিয়েছি। অরুণা ও তার প্রতিবেশীরা যদি এই কাজে সফল হয়, তাহলে এই মানুষগুলো নিজেরাই নিজেদের জন্য বাড়তি উপার্জনের একটি সুযোগ তৈরি করতে পারবে। আমাদের মাশরুম বিশেষজ্ঞ শফিউল আলমের সাথে কথা বলে আমরা বুঝতে পারলাম যে সবার আগে আমাদের প্রয়োজন মাশরুম চাষের জন্য একটা চাষঘর, আর এই চাষঘর আমরা তৈরি করব সমবায় সমিতির এই খোলা জায়গায়। মাশরুম চাষের ক্ষেত্রে আমাদের কয়েকটা জিনিস মনে রাখতে হবে। স্যাঁতস্যাঁতে ছায়াযুক্ত স্থানে চাষ করতে হবে। আমরা যে কোনো পরিত্যক্ত জায়গায় ছাউনি বা ঘর তুলে চাষ করতে পারি। চাষঘরে পরিমিত পরিমাণ বাতাস চলাচলের সুযোগ থাকতে হবে। ঘরের তাপমাত্রা অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে। এই জন্য চটের বস্তা ভিজিয়ে চাষঘরের চালায় পানি দিয়ে অথবা আশেপাশে ছায়াযুক্ত গাছ লাগিয়ে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যেতে পারে। চাষঘরের ভিতর আর্দ্রতা বজায় রাখার জন্য নিয়মিত পানি ছিটিয়ে দিতে হবে। অল্প জায়গায় অনেকগুলো তাক করে অনেক বেশি মাশরুম চাষ করা সম্ভব। চারা লাগানোর 7 থেকে 10 দিনের মধ্যে এই মাশরুম খাওয়া বা বিক্রির জন্য উপযুক্ত হবে। আমাদের কাজটা খুব চমৎকারভাবেই শুরু হয়েছে। সবাই খুব উৎসাহ নিয়ে কাজ করছে। এই মানুষগুলোর একজোট হয়ে কাজ করার যে ইচ্ছা, এটা তাদের কাজ দেখেই বোঝা যায়। চাষঘর তৈরির পরে শফিউল ভাই আমাদেরকে জানাবেন মাশরুম চাষের আরো কিছু বিষয় সম্পর্কে। মাশরুম চাষের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এই চাষ করতে প্রচুর জায়গা প্রয়োজন হয় না। এটা আপনি ঘরের ভিতরেও করতে পারেন। এর জন্য অনেক বেশি অর্থেরও প্রয়োজন হয় না। চাষের জন্য 7 থেকে 8 দিন সময় লাগে। এরপর এটা খাওয়া বা বিক্রি করার উপযোগী হয়ে যায়। অনেক মানুষ যদি একসাথে কাজ করে তাহলে এটা বিশদভাবে বা বড় আকারে করা সম্ভব। চাষঘরের জন্য আমরা এর চারপাশে বাঁশ দিয়ে খুঁটি দিব এবং উপরে টিনের চালা দিব, এবং এই টিনের চালার চারপাশে আমরা বাঁশ দিয়ে বেড়া দিয়ে ভেতরে চটের বস্তা ঝুলিয়ে দিব, যাতে এতে আমরা নিয়মিত পানি দিয়ে চাষঘরটাকে ঠান্ডা রাখতে পারি। চাষঘরের কাজ খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছে। এই ফাঁকে আমি বস্তির মানুষের সাথে কথা বলে তাদের জীবন সম্পর্কে আরো ভালোভাবে জানতে চাই।
আর সেই জন্যই আমি কথা বলছি হেলাল উদ্দিনের সাথে, যিনি এই বস্তিতে আছেন গত 5 বছর ধরে। সমস্যা তো হয় আমার এই পানির দিক দিয়া, কারেন্টের দিক দিয়া। আগে পানি নিতে 10 জনে মানুষ বেশি হলে সিরিয়াল দিয়ে থাকা লাগে, আনতে একটু সমস্যা হয়। ঘর দেখায় আন্দার, আর কারেন্ট যদি সারাদিন যদি আমি কারেন্ট চালাই তা আমার কারেন্টের বিল ওটা বেশি। আপনি কি কাজ করেন? আমি ফেসালু বেশি। আপনার কয় ছেলে মেয়ে? 2 মেয়ে বিয়ে দিছি, আর 1 মেয়ে লেখাপড়ি করতে আছে। লেখাপড়া করতে হলেও তো আলোর দরকার হয়, তখন কি করে? এই সবাই দুগর দাঁড়াইয়া একটা চেয়ার লাইয়া নিজে নিজে লেখা পড়ে। লাইট জ্বালাই রাখলে তো আমার তো বাতিতে বিল উঠবে বেশি, তাই এখন ওই বিলটা দেবে কেটা? বিলটা তো আমারই দেওয়া লাগবে। হেলাল ভাইয়ের সাথে কথা বলে এবং বস্তির ভিতরে ঘুরে যা দেখলাম, দিনের আলো থাকা সত্ত্বেও এই প্রত্যেকটি বাড়ি হচ্ছে অন্ধকার। প্রতিদিন সূর্যের আলো থাকা সত্ত্বেও তারা প্রচুর বিদ্যুৎ ব্যবহার করছে লাইট। এর নিশ্চয়ই কোনো সহজ সমাধান আছে। এদিকে মাশরুমের চাষ ঘরের কাজ এগিয়ে চলছে চমৎকারভাবে। কাজ প্রায় অর্ধেক শেষ হয়ে আসছে। আসার পর আমরা মাশরুম চাষের প্রধান আমাদের যে কাজটা, এটা আমরা শুরু করব। মাশরুমটা যখন একটু বড় হবে তখন দেখা গেছে আমি বিক্রি করে 2 পয়সা আয় করতে পারবো। মাশরুমটা খাইলে পরে শরীরের স্বাস্থ্য ভালো থাকবো, আমার পরিবারটা ভালো থাকবো, এই জন্য আমি এটা করতেছি। আমরা চাষঘরের চাল তৈরি করে ফেলেছি, আর এমন একটা জায়গা নির্ধারণ করেছি যেখানে অবাধে বাতাস চলাচল করতে পারে। বেড়া লাগানোর সময় আমাদের খেয়াল রাখতে হবে নিচে যেন আমরা 6 থেকে 8 ইঞ্চি একটা ফাঁকা রাখি, যেখান দিয়ে বাতাস প্রবাহিত হতে পারবে খুব সহজেই। আর চারাগুলি রাখার জন্য আমরা বাঁশ দিয়ে কিছু তাক তৈরি করেছি। ইচ্ছা করলে কাঠ, লোহা দিয়েও আমরা তা তৈরি করতে পারি। আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, চারাগুলি রাখার জন্য এক একটি তাকের মধ্যে যেন 1.5 ফিট দূরত্ব থাকে, যাতে চারাগুলি সহজে বেড়ে উঠবে এবং সহজে রক্ষণাবেক্ষণ করা যাবে। চাষঘরে কাজ চলতে চলতে মাশরুমের চারাও জোগাড় হয়ে গেছে। এখন পর্যন্ত সবকিছু সুন্দরভাবে এগোচ্ছে। এখন দেখা যাক বাকি 2 দিনের মধ্যে আমরা কাজটা শেষ করতে পারি কিনা। আমি অপু এবং সুমি এখন আছি ঢাকার মিরপুরে শহীদবাগ পূর্ব বস্তিতে। এই বস্তির বেশিরভাগ পরিবারগুলোই বিভিন্ন সময় বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ঢাকায় আসতে বাধ্য হয়েছে বিভিন্ন কারণে, যার মধ্যে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত কারণ যেমন বন্যা, খরা, নদী ভাঙন অন্যতম। কিন্তু ঢাকার জীবনও তাদের জন্য ততটাই কষ্টের। মানুষ কম ছিল, ঘরও কম ছিল। এখন 12 বছর পর থেকে দেখতেছি রুমও বাড়তেছে, ঘরও বাড়তেছে, মানুষও বাড়তেছে। আমাদের এখন যে আয় রোজগারটা, এই দিয়ে আমাদের সংসার চালাতে খুব কষ্ট হইতেছে। আমরা একবেলা খেতে পারি, আরেকবেলা খেতে পারি না। আমরা সংসারের কাজের পরে যদি বাড়তি কোনো ইনকাম করতে পারতাম, বাড়তি কোনো ব্যবসা ছোটোখাটো করতে পারতাম, তাহলে আমাদের ছেলে সচ্ছলতা পারতাম, ভালো স্কুলে ভর্তি করতে পারতাম, তাও মনে করেন ভালো মতো চলতে পারতাম। এখানে বেশ কয়েকজন বস্তিবাসী জন্য চাষের চেষ্টা করছে। 5টি পরিবার একত্রিত হয়ে একটা চাষঘর তৈরি করেছে, যেখানে সবাই একসাথে মাশরুম চাষ করতে পারবে। আর ওদিকে অপু হেলাল ভাইয়ের জন্য দিনের বেলায় ঘর অন্ধকার থাকার সমস্যার সমাধান খুঁজে বের করেছে। দিনের আলো থাকা সত্ত্বেও ঘরের ভেতরে অন্ধকারের কারণে দৈনন্দিন কাজ ব্যাহত হচ্ছে। কিন্তু আমাদের মাথার উপর আছে সবচেয়ে বড় যে লাইট, তার নাম হচ্ছে সূর্য। এই সূর্যের আলোকে ব্যবহার করে কিভাবে ঘরের অন্ধকার কাটানো যায় তার একটি চমৎকার বুদ্ধি হচ্ছে বোতলবাতি। বোতলবাতি তৈরির জন্য আমাদের সর্বপ্রথম লাগবে একটি 2 লিটার পরিষ্কার প্লাস্টিকের বোতল, 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি 1 টুকরো পাতলা ঢেউটিন, পানিরোধক আঠা এবং ব্লিচিং পাউডার। ঢেউটিনের মাঝখানে বোতলের মাঝে ছিদ্র করে তাতে বোতলটি আটকাতে হবে। টিন এবং বোতলের মাঝখানের অংশে আঠা দিয়ে ভরে দিতে হবে, যাতে বৃষ্টির পানি ভেতরে ঢুকতে না পারে। এরপর বোতলটি পরিষ্কার বিশুদ্ধ পানি দিয়ে ভরতে হবে এবং ব্লিচিং পাউডার বোতলের পানির সাথে মেশাতে হবে। ঘরের টিনের চালে বোতলের মাপে ছিদ্র করে ছোট্ট টিনের টুকরোটি সহ বোতলটি বসিয়ে দিতে হবে। এরপর ঘরের ভিতর থেকে টিনের চাল এবং বোতলের মাঝখানের অংশটি আঠা দিয়ে ভরাট করে দিতে হবে এবং ছোট্ট টিনের অংশটি টিনের চালের সাথে রিবেট দিয়ে লাগিয়ে দিতে হবে। তাহলেই আমাদের বোতলবাতি তৈরি হয়ে যাবে। বোতলবাতি তৈরির জন্য একটি 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি পাতলা টিনের টুকরো নিতে হবে। টিনের টুকরোর ঠিক মাঝ বরাবর
দুটি বৃত্ত আঁকতে হবে, যেটা ছোট বৃত্তের মাপ হবে বোতলের মাঝখানের মাপ অনুযায়ী এবং বড় বৃত্তটি হবে বোতলের নিচের অংশের মাপ অনুযায়ী। এরপর ছোট বৃত্তটি টিন কাটার দিয়ে কেটে নিতে হবে। এরপর বড় বৃত্তের দাগ অনুযায়ী টিনটাকে ছোট ছোট করে দাঁতের মতো করে কাটতে হবে এবং এই দাঁতগুলোকে উঠানোর ব্যবস্থা করতে হবে যেন বোতলটি এই ছিদ্রের মাঝখানে সুন্দর করে আটকে যায়। বোতলটি এবার টিনের টুকরের ছিদ্রে আটকানোর পর এর জোড়ার উপর এবং নিচে পানিরোধক আঠা দিতে হবে যেন বৃষ্টির পানি কোনোভাবেই ঘরের ভিতরে ঢুকতে না পারে। আঠাটা যাতে ভালোভাবে লেগে যায় তার জন্য এটাকে আমরা সময় দিতে হবে। এবার আমরা এই বোতলটির ভিতরে পরিষ্কার পানি ভরে নেব। পানিটি দীর্ঘস্থায়ী বা 2-3 বছর ব্যবহারের জন্য আমরা এর মধ্যে ব্লিচিং পাউডার ব্যবহার করব। 1 বোতল পানির জন্য আমরা 1 চামচ ব্লিচিং পাউডার দিয়ে দেব। অবশ্যই মনে রাখতে হবে ময়লা পানি যেন এটার ভিতরে প্রবেশ করতে না পারে। রোদের তাপে ঢাকনাটি যাতে ফেটে না যায় সেজন্য আমরা বাঁশ দিয়ে আরেকটি ঢাকনা তৈরি করেছি, এটা আমরা এর উপরে লাগিয়ে নেব। কিন্তু তার আগে আমরা এই পানিগত গামটি আবার এটাতে লাগিয়ে নেব। এর ফলে যা হবে এর ভিতরে থাকা পানি বাষ্প হয়ে বের হবে না। বোতলের ঢাকনা গাঁঠা শুকিয়ে গেলে আমরা বোতল বাতিটি হেলাল ভাইয়ের ঘরের চালায় বসিয়ে দেব। এদিকে আমাদের চাষঘরের কাজ প্রায় শেষ, তাই শফিউল ভাইয়ের কাছ থেকে আমরা জেনে নিচ্ছি মাশরুমের চারাগুলো কিভাবে চাষের জন্য প্রস্তুত করতে হয়। মাশরুমের কারখানা থেকে যখন বীজটা কিনতে যাব সেই ক্ষেত্রে আমাদের দেখতে হবে প্যাকেটের মধ্যে মাইসিলিয়ামগুলো ঠিক আছে কিনা। মাইসিলিয়ামটা দেখতে প্রায় মাকড়সার জালের মতো লাগে। কাটার সময় আমার সবসময় খেয়াল করতে হবে যে কোন সাইডের প্যাকেটগুলো আমার ভাঙ্গা আছে, যেই সাইডে ভাঙ্গা আছে সেই সাইড দিয়ে আমরা কাটবো। সবগুলা প্যাকেটের ঘাড় আছে, এটাকে বলে আমরা ঘাড়, ঠিক সেই সাইডেই আমরা প্যাকেটটারে 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ কাটবো। তাহলে 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ আমাদের হবে এই সাইডটা, ঠিক আছে। নিচের দিকে যাইতে হবে 1/2 ইঞ্চি। তাহলে আমার এই 1/2 ইঞ্চি করে আমি উল্টা ডি, ইংলিশে যে ডি আছে সেটাকে আমি উল্টা ডি আকারে কাটা দিলাম। ব্লেডটা দিয়ে আমি আস্তে করে হালকা করে আমি উপরের মাইসিলিয়ামটা আমি সরাইয়া দিলাম। এই আমার আসল বুশিটা বের হয়ে আসলো। ঠিক আবার এটারই বিপরীত দিকে আবার আপনি কাটবেন। যদিও বিভিন্ন রকমের মাশরুমের চাষ করা যায়, কিন্তু আমরা এখানে ওয়েস্টার মাশরুমের চাষ করছি কারণ সারা বছর এটা ফলন দেয়। এখানে যেহেতু 5টি পরিবার কাজ করছে সেহেতু আমরা 1000টা চারা চাষ করব, যাতে প্রতিটা পরিবার 200 করে চারা দেখাশোনা করতে পারে। এই চারাগুলো আমরা একজন মাশরুম চাষির কাছ থেকে কিনেছি, যার প্রতিটার দাম পড়েছে 13 টাকা। চারাগুলো ঠিকঠাক মতো দেখাশোনা করলে 7 থেকে 10 দিনের মধ্যে এর প্রথম ফলন পাওয়া যাবে। তবে এই চাষের প্রথম ধাপটি নির্ভর করছে এই প্যাকেটের কাটার উপর। যেই পরিকল্পনা আমরা হাতে নিছি আমার খুবই ভালো লাগতেছে। আমি বেকার মানুষ, এটা পাই আমার খুবই উৎসাহ লাগতেছে। আমার ভাই বোনরা আমার সাথে আছে, আমার খুবই ভালো লাগতেছে। আমরা এই মাশরুম চাষটাকে মনে করছিলাম অনেক সহজ, কিন্তু ততটা সহজ না, অনেক কঠিন। কিন্তু যতই কঠিন হোক না কাজ, ইনশাল্লাহ আমরা এই কাজটা করবই। ওদিকে হেলাল ভাইয়ের বাড়ির চালায় এখন চলছে বোতল বাতি বসানোর কাজ, আর এই কাজে আমাদের সাহায্য করছেন মোফাজ্জল ভাই, যিনি আগেও এই কাজ করেছেন। উপরের কাজ শেষ, এখন যেটা করতে হবে সেটা হচ্ছে পানিগত আঠা দিয়ে ভিতর দিয়ে ভালো করে আটকে দিতে হবে যেন বাইরের বৃষ্টির পানি ভিতরে ঢুকতে না পারে। আমাদের বোতল বাতির কাজ শেষ, এখন দেখা যাক ঘরের ভিতরে কি অবস্থা। আপা কি মনে হয়? ভালো মনে হয়। এখন আপনার কি সুবিধা হইব? সব কাজ করতে সুবিধা হবে। আগে মনে করেন বাতি ছাড়া কাজ করতাম না, বাতি ছাড়া কাজ করতারি, ফর্সা আয়, আলো আয়। আচ্ছা, এটাতে তো বিদ্যুৎ খরচ হবে না, তো এই সম্পর্কে কি? বিদ্যুৎ খরচ কমাইবে আমার যাতে সুন্দর হয়েছে, আরেকজনে লাগাও থাকো ভালো হইবে, সুন্দর হইবে।
আমাদের বোতলবাতির কাজ শেষ। এটা ভাবতেই ভালো লাগছে যে হেলাল ভাই বাড়িতে দিনের বেলা বিদ্যুৎ ব্যবহার করে লাইট জ্বালিয়ে তাদের দৈনন্দিন কাজ শেষ করতে হবে না। আর আশা করছি এলাকার মানুষ এটা দেখে উৎসাহিত হবে। এদিকে শফিল ভাই আমাদেরকে দেখাচ্ছেন যে বিভিন্ন পর্যায়ে মাশরুম দেখতে কেমন হয়, যাতে সবাই বুঝতে পারে ফলন ঠিক মতো হচ্ছে কিনা। আমাদের সমস্ত প্যাকেট কাটা শেষ। এখন এই সমস্ত প্যাকেট চাষ ঘরে তাকে তাকে সাজিয়ে রাখার পালা। মাশরুমের প্যাকেটগুলো সাজিয়ে রাখার সময় খেয়াল রাখতে হবে যেন একদম গায়ে গায়ে না লেগে থাকে, এবং ভালো ফলনের জন্য অবশ্যই কমপক্ষে 2 বেলা পানি ছিটিয়ে দিতে হবে। আমাদের তৃতীয় দিনের কাজ শেষ। আমরা অনেকটুকু কাজ গুছিয়ে এনেছি। প্যাকেটগুলোর গায়ে কেটে আমরা এগুলোকে তাকে গুছিয়েও ফেলেছি। এখন শুধু আমাদের বাকি আছে চারদিকে চটটা ঝুলিয়ে ঘরটাকে ঠান্ডা রাখার ব্যবস্থা করা। আজকে আমাদের চতুর্থ ও শেষ দিন। দিনের শুরুটাও ছিল চমৎকার, কিন্তু দুপুর হতে হতে গরমটা বেড়ে নিল অসহনীয় রূপ। আর গরমের সাথে সাথে আমাদের দুশ্চিন্তাও বেড়ে গেল কয়েক গুণ। শফিল ভাই, বাড়ি তো গরম বেড়ে যাচ্ছে, তাহলে টিনের চালাটা যদি ঠান্ডা করতে না পারি তাহলে কি হবে? সেই ক্ষেত্রে আমরা যে মাশরুমটা চাষ করতেছি, মাশরুমটার প্রোডাকশনে যে ফলনটা পাবে সেই ফলনটা ওই পরিমাণ পাবে না। তাহলে তো এটা একটা বড় সমস্যা হয়ে গেল। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের এখন যত তাড়াতাড়ি সম্ভব হয় আমরা এটা একটা ব্যবস্থা নিতে হবে যে ঠান্ডা করার জন্য। তাহলে একটা কাজ করি, যারা এটা কাজ করতেছে বানাচ্ছে তাদের সবার সঙ্গে মিলে কথা বলে একটা সিদ্ধান্ত নিই। আমাদের সামনে ডোবা আছে, ডোবার ভিতরে কচুরির পানা আছে, আমরা চালের উপর দিয়ে দিতে পারি। চাল দিয়েছি, চালের তলে আমরা যদি ছালার চট ভিজিয়ে দেই তাও ঘরটা আমাদের বেশ ঠান্ডা থাকবে। তাহলে দুইটা জিনিস আমরা একসাথে করে এই গরমকালটা আর কি চালায় দিই। আমরা কচুর পানা দিয়ে ঠান্ডা রাখতে থাকলাম আর লতা পাতা গাছ লাগাই দিল। ওনারা তিনজনে যে ডিসিশনটা নিল আমার মনে হয় খুবই ভালো, আমরা কাজটা এগিয়ে নিতে পারি। আমাদের কাজটা অনেকখানি গুছিয়ে আসছে, এই শেষ কাজটার জন্য আমরা একটু আটকে গেলাম। তা আমরা কিছু বুদ্ধি পেলাম, আমরা এই বুদ্ধিগুলোকে খুব তাড়াতাড়ি আমরা কাজে লাগাই ফেলি। আজকের মধ্যে আমরা কাজটা গুছিয়ে ফেলি। চলেন যাই। এই চাষঘরটাকে ঠান্ডা করার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে সবাই এখন একসাথে কাজ করছে। এদিকে আমাদের সময়ও প্রায় শেষের দিকে। কচুরিপানা দিয়ে চালা ঢাকার সাথে সাথেই আমাদেরকে ভিতরে ছালার চট লাগানোর কাজ শেষ করতে হবে। মাত্র 4 দিন আগেও এটা ছিল শহীদবাগ পূর্ব বস্তি সমবায় সমিতির একটা খালি জায়গা, যেটা শুধু সমিতির মিটিংয়ের কাজেই ব্যবহার হতো। আর ঠিক সেখানেই অরুণা ও তার প্রতিবেশীরা তৈরি করেছে মাশরুম চাষের জন্য নতুন একটা চাষঘর, যাতে তারা বাড়তি উপার্জনের জন্য একসাথে মাশরুম চাষ করতে পারে। আজকে আমাদের খুব কাজ শেষ, আমাদের খুব আনন্দ লাগতেছে, খুব ভালো লাগতেছে। এই কাজটা আমি যে অনেক 20-22 বছর ধরে বসা আছি, এই কাজটা পাই আমার মন প্রাণ খুব খুশি। মাশরুমটা যদি যখন হবে তখন দেখা গেছে আরও আনন্দ লাগবে, আরও খুশি লাগবে। তখন এটা বিক্রি করে আমরা আয় করতে পারবো কটা পয়সা, আবার আমাদের জীবন যেমন সুন্দরভাবে আমরা কাটতে পারবো। আমাদের এখানে সুবিধা হবে, আগে যেরকম একটু কষ্ট হইতো টাকা পয়সা নিয়ে চলতে, এখন এই মাশরুমের কাজটা শিখে আমাদের সংসারে একটু ভালো মতো চলবে। আমরা যখন প্রথমে এই এলাকায় আসি আমাদের ধারণাই ছিল না যে আমরা কি করতে যাচ্ছি। এলাকাবাসী একত্রিত হয়ে কাজ করলে যে কোনো বড় কাজ সফল হওয়া সম্ভব। এটা ছিল একটা চমৎকার উদাহরণ যে বাংলাদেশের মানুষ যে কোনো পরিবেশে চমৎকারভাবে খাপ খাইয়ে নিতে পারে। এই পর্বের মাধ্যমে আমরা শেষ করছি আমরাই পারি অনুষ্ঠানের প্রথম পর্যায়ে। এটা ছিল একটা অসাধারণ অভিজ্ঞতা। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষের একসাথে কাজ করার চেষ্টা, উৎসাহ এবং আগ্রহ দেখে আমরা মুগ্ধ। তারা বারবার প্রমাণ করেছে আসলেই আমরাই পারি।